ফুল ফল বৃক্ষলতা ধর্ম কর্ম লাভ ক্ষতি শয়ন গমন ভোজন সুখ আগর টাগর ছেলে মেয়ে মাথা নেতা নেড়া করে ধুতি টোপর পরে আদর করে কি হয়েছে হালুয়া খাওয়ান এবং বলেন শয়তান মুসাফিরের ইজ্জতে হাত দিবি না কারণ আমি গরিব কিন্তু কি নাই খারাপ। আর চশমা বাদশাহ বেগম দোকানে দফতরে দস্ত খেয়ে নালিশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। বাংলা সম্ভারের আরো একটা নতুন ক্লাসে আমি মুমিন আহমেদ সামির আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় শব্দের শ্রেণী বিভাগ, বাংলা শব্দের শ্রেণী বিভাগ। বাংলা শব্দের শ্রেণী বিভাগের ওপর এর আগে আমরা আরো একটি ক্লাস নিয়েছি, যেখানে গঠনগত দিক থেকে বাংলা শব্দের শ্রেণী বিভাগ ও অর্থগত দিক থেকে বাংলা শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। আই কার্ড থেকে আপনারা চাইলে সেই ক্লাসটা দেখে আসতে পারেন, যেখান থেকেও আমাদের বারবার প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। আমরা আজকে শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করব উৎসগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ, যেখান থেকে আমাদের বারবার প্রশ্ন আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, নবম দশম শ্রেণী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা সহ বিসিএস পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসে। তো দেরি না করে আমরা এখনই চলে যাব বাংলা শব্দের উৎসগত শব্দের শ্রেণী বিভাগের আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা বাংলা সম্ভারে প্রথমবার এসেছেন তারা আমাদের বাংলা সম্ভারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে বাংলা সম্ভারের ক্লাসগুলো সর্বপ্রথমে আপনি পেয়ে যান। তো আমরা দেরি না করে এখনই চলে যাব বাংলার উৎপত্তিগত শব্দের শ্রেণী বিভাগের আলোচনায়। তো আমরা এখানে যে বিষয়টা দেখছি একটু এখানে লক্ষ্য করুন, সেটা হচ্ছে বাংলা শব্দের শ্রেণী বিভাগকে বিভিন্ন দিক থেকে বাংলা শব্দগুলোকে ভাগ করা হয়। তার মধ্যে গঠনগত দিক থেকে প্রকারভেদ করা হয়, অর্থগত দিক থেকে, উৎসগত দিক থেকে। আমরা পূর্বের ক্লাসে এই দুইটা থেকে অংশ থেকে আলোচনা করেছি, যেটার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার? উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দ হচ্ছে 5 প্রকার। 5 প্রকার। এখন এই উৎপত্তিগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগটা আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। উৎপত্তিগত শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করতে গিয়ে আমাদের একটু এই বাংলা ভাষায় যে সকল শব্দগুলোর উৎপত্তি হয়েছে বা এসেছে, এরা কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে, সেই বিষয়গুলো আমরা একটু ধারণা নিয়ে নিব প্রথমেই। যেমন আজকে থেকে আমরা 5000 বছর খ্রিস্টপূর্বে যদি আমরা চলে যাই, তাহলে এই ইতিহাসটা আমরা ভালোভাবে একটু আইডেন্টিফাই করতে পারি। আমরা যদি এখানে যদি একটু দেখি, সেটা হচ্ছে কি, এটা জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভারতবর্ষের মানচিত্র আমি এইভাবে আর কি তুলে ধরলাম। তো এটা ভারতবর্ষের যদি মানচিত্র হয়, এই ভারতবর্ষের মানচিত্রে আজ থেকে 5000 বছর 5000 বছর আগে, সেটা খ্রিস্টপূর্ব 2500 আগে সময়টা হচ্ছে। তো আজ থেকে 5000 বছর আগে খ্রিস্টপূর্বে এই উপমহাদেশে ইউরোপীয় থেকে, কোথায় থেকে, ইউরোপের মধ্যভাগ থেকে বা মধ্য এশিয়া থেকে কিছু মানুষ আমাদের উপমহাদেশে আসে বা আমাদের ভারতবর্ষে আসে। তো এই যে এই মানুষগুলো ভারতবর্ষে আসার আগ পর্যন্ত আমরা তো কথা বলতাম, অবশ্যই আমরা যে কথা বলতাম, এই কথা বলার আমাদের একটা নিজস্ব ভাষা ছিল। তো এই উপমহাদেশ থেকে, মানে এই যে মধ্য ইউরোপ থেকে বা মধ্য এশিয়া থেকে, পশ্চিম এশিয়া থেকে বা মধ্য ইউরোপ থেকে যে মানুষগুলো আমাদের আসে, আমাদের ভারতবর্ষে আসে, সেইটাকে তাদেরকে বলা হয় আর্য। তাদেরকে কি বলা হয়? আর্য বলা হয়। এই আর্য শব্দের অর্থ হচ্ছে, বাংলা অভিধানে দেওয়া আছে ভ্রমণকারী। তা বাংলা শব্দের অর্থ অভিধানে দেওয়া আছে কি? ভ্রমণকারী। এখন আর্যরা যে ভারতবর্ষে এসেছে, তারা এসে তারা নিজেদেরকে, আমরা তাদেরকে বললাম ভ্রমণকারী, যেহেতু তারা ভ্রমণ করে উপমহাদেশে এসেছে, কিন্তু তারা তাদেরকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা বলে তারা ঈশ্বরের প্রতিনিধি। তারা কি বলে? তারা তাদের ঈশ্বরের প্রতিনিধি বলে। তো এই যে আমাদের যে কনসেপ্ট, তো তারা নিজেদেরকে আর্য বলে দাবি করলো, আর আমরা যারা ছিলাম আমাদেরকে বললো অনার্য। আমাদেরকে কি বলতো তখন? তারা বলতো অনার্য। এই আর্য এবং অনার্য, এবং তারা যেহেতু তাদেরকে ঈশ্বরের প্রতিনিধি দাবি করতেন, এই ঈশ্বরের প্রতিনিধি দাবি করার কারণে তো তাদের একটা ভাষা ছিল, সেই ভাষাটার নাম হচ্ছে আর্য ভাষা। সেই ভাষাটার নাম কি বলছি? তাদের ভাষাটার নাম ছিল আর্য ভাষা। তাদের ভাষা ছিল কি? আর্য। এই ভাষার নামটা হচ্ছে আর্য ভাষা। তো এই আর্য ভাষায় কথা বলার আগে আমাদের উপমহাদেশের যে ভাষাটা ছিল সেটা প্রাচীন ভারতীয় ভাষা। তো আর্য ভাষায় তারা তখন কথা বলা আসলো, এবং তাদের অনুসরণ করা শুরু করলাম আমরা। আমাদের উপমহাদেশের আমরা যারা ছিলাম আমরা তাদের ভাষা কি করলাম? গ্রহণ করলাম। এখন তাদের ভাষা যখন আমরা গ্রহণ করলাম, তখন আমাদের এই প্রাচীন ভারতীয় ভাষাটা হয়ে গেল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা।
এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা আমরা গ্রহণ করতে করতে কয়েকশো বছর যাওয়ার পরে এই যে তাদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হলো, তাদের মধ্যে আমাদের একটা কি হলো, দ্বন্দ্ব তৈরি হলো। এই আর্য ভার্সেস অনার্যর যে দ্বন্দ্বটার কথা বলা হয়, আর্য ভার্সেস কি অনার্য, অনার্যর যে দ্বন্দ্ব, এই আর্য ভার্সেস অনার্যর যে মানে দ্বন্দ্ব বা যুদ্ধ বা সংঘাত, যেটা নৃতাত্ত্বিক বিদদের মতে বলা হয় এই যে তাদের সাথে যে একটা সংঘাত হয়, সেই সংঘাতটাকে রামায়ণের যুদ্ধ বলা হয়। রামায়ণ, এই রামায়ণের যুদ্ধ বলা হয়। এখন এই রামায়ণের যুদ্ধে রামরা ছিল দেবতা আর মানুষ ছিল কে, আর আমাদের যারা ভারতীয় উপমহাদেশ ছিল তাদেরকে বলা হতো রাক্ষস। তো তাদের যুদ্ধে আর্যরা জয়লাভ করে। আর্যরা জয়লাভ করার পরে আমরা আরো কি অবহেলিত, এবং আর্যরা এই অনার্যদের বলতো মেচ্ছ, নিম্ন শ্রেণীর বা নিম্ন জাতের মানুষ। এর কারণে আমাদের এই যে আর্য এবং অনার্য, কিন্তু আমরা করছি কি, আমাদের এই উপমহাদেশে আমরা যারা ছিলাম তারা কি করছি, আর্যদের ভাষা ব্যবহার করা শুরু করছি। এই আর্যদের ভাষা ব্যবহার করতে করতে কয়েকশো বছর চলে গেছে। তার পরিবর্তে আমরা কি করছি, আমরা নিজেদের ভাষার ব্যবহার ভুলে গেছি। আমরা নিজেদের ভাষা বা নিজেদের শব্দগুলো আস্তে আস্তে পরিহার করে তাদের শব্দ গ্রহণ করছি। ঠিক এমতো অবস্থায় তারা ভারতবর্ষকে শাসন করার জন্য নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, যেটাকে বলা হয় মহাভারতের দ্বন্দ্ব, পরবর্তীতে এই ধারাক্রমে বা ধারা পরবর্তীকালে যে ঘটনাটা হয়, সেই ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই, এই আর্যদের ভাষা যখন আমরা গ্রহণ করতে করতে নিজেদের ভাষা পরিহার করলাম, এই পরিহার করার পরে আমরা তখন এই অষ্টাদশ শতাব্দীতে এসে পাণিনি নামক এক ব্যক্তি একটা ব্যাকরণ রচনা করছিলেন, তার নাম অষ্টাধ্যায়ী। তার নাম কি, অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী ব্যাকরণটা যখন পাণিনি রচনা করলেন, আমরা যখন আমাদের বাংলা সম্ভারের বাংলা ব্যাকরণের উৎপত্তি বিকাশে এই সম্পর্কে ডিটেইলি আলোচনা করা আছে, আমাদের ডেসক্রিপশনে সেই ক্লাসগুলোর লিংক পেয়ে যাবেন আপনারা। তো এই পাণিনি অষ্টাধ্যায়ী ব্যাকরণ যখন রচনা করলো, সেই ব্যাকরণে তিনি বেদের ব্যাখ্যা গ্রন্থ হিসাবে ব্যাকরণটি রচনা করেন, যেটাকে বলা হয় উপমহাদেশের প্রথম ব্যাকরণ। এই পাণিনি অষ্টাধ্যায়ী ব্যাকরণের মধ্যে সে হচ্ছে কিছু নিয়ম চালু করলো। পাণিনি তার অষ্টাধ্যায়ী ব্যাকরণের মধ্যে একটা জায়গায় সে বলেছে, সেই বলাটা কি ছিল, বলাটা হচ্ছে কি যে রববং নরকং কংস, রববং নরকং কংস। এখন এই পাণিনি যে অষ্টাধ্যায়ী ব্যাকরণটি রচনা করেছে, এই ব্যাকরণটা ছিল সংস্কৃত ভাষা। এর ভাষাটা কি ছিল, সংস্কৃত। তাহলে আমরা যে তাদের ভাষা যে গ্রহণ করেছি, সেই ভাষাটার রূপটা কি সংস্কৃত ভাষা। তো এই যে পাণিনি সেই সংস্কৃত ভাষার ব্যাকরণের মধ্যে বলছে রববং নরকং কংস, মানে যায় সকল অনার্য, ম্লেচ্ছ, নিম্ন শ্রেণীরা আর্যদের ভাষা, তারা তো নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে আর্যদের ভাষা গ্রহণ করবে, তাদেরকে কি করা হবে, রববং নরকে নিক্ষেপ করা হবে। এখন রববং নরকটা কি, আমাদের যেমন ইসলাম ধর্মে জাহান্নাম আছে 7টি, তার মধ্যে সবচেয়ে দুজকে হাবিয়া নিকৃষ্ট জাহান্নাম বা সবচেয়ে ভয়ানক জাহান্নাম, তেমনি ভাবে সনাতন ধর্ম অনুযায়ী তাদেরও নরক রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ভয়ানক নরকটার নাম হচ্ছে রববং। তার মানে পাণিনি সেখানে বলছে যে সকল অনার্যরা আর্য ভাষা ব্যবহার করবে, তাদেরকে কি করা হবে, তাদেরকে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে, তাদের রববং নরকে নিক্ষেপ করা হবে। এখন আমাদের জন্য আইন তৈরি হয়ে গেছে, আমরা তো তাদের ভাষা ব্যবহার করতে পারি না, এখন ব্যবহার করলে তারা শাস্তি দিবে। তখন আমাদের পূর্বপুরুষরা কি করছে আমরা যদি একটু দেখি, তাহলে এই জায়গাটা লক্ষ্য করেন। আমাদের পূর্বপুরুষরা যেটা করছে সেটা, তাদের ভাষা ছিল মস্তক। তাদের ভাষা কি ছিল, মস্তক। এই মস্তক থেকে আমাদের পূর্বপুরুষরা কি করলো, মস্তককে পরিবর্তন করে করলো মত্থক। মস্তককে পরিবর্তন করে কি করছে, মত্থক করেছে। হস্তকে পরিবর্তন করে করেছে কি, হত্থ করেছে কি, হত্থ করেছে। তেমনি ভাবে এই কর্ণকে পরিবর্তন করে করছে কি, কর্ণ করেছে, কর্ণ। এই পর্ণকে পরিবর্তন করে করেছে কি, পর্ণ। কি করেছে, পর্ণ করেছে। তার পরবর্তীতে চর্মকারকে পরিবর্তন করে করেছে কি, চর্মকারকে পরিবর্তন করে করেছে চামার, চামার। কর্মকারকে পরিবর্তন করে কি করেছে, কর্মকারকে পরিবর্তন করে করেছে কামার, পরিবর্তন করে করেছে কামার। শ্রাদ্ধ, এই শ্রাদ্ধকে পরিবর্তন করে করেছে কি, শ্রাদ্ধ, শ্রাদ্ধ। তেমনি ভাবে রাত্রিকে পরিবর্তন করে করেছে কি, রাতি। তো
তো এই যে এইগুলো আমাদের কি করছে, আমাদের পূর্বপুরুষরা পরিবর্তন করছে। তো আমরা যে এই যে আর্যদের ভাষা থেকে সরাসরি যে ভাষাটা গ্রহণ করেছি, আর্যদের ভাষা থেকে সরাসরি যে ভাষাগুলো আমরা ব্যবহার করতাম বা বলতাম, সেই ভাষাটাকে বলা হচ্ছে তৎসম। সেটাকে বলা হচ্ছে কি? তৎসম। আর আর্যদের ভাষা থেকে বা এই সংস্কৃত ভাষা, তাদের যে ভাষাটা ছিল সেটা কি ছিল? এই যে সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা থেকে আমরা কিঞ্চিত পরিবর্তন করে ফেললাম তাদের নিয়ম তৈরি করার কারণে। এই নিয়ম পরিবর্তন করে যে ভাষাটা করছি, অল্প পরিবর্তন করছি, সেটার কারণে বলা হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম। এখন আমাদের এখানে বোঝার কনসেপ্টটা কি? তৎসম শব্দটা তাহলে কি? সরাসরি সংস্কৃততে বাংলা ভাষায় যে সকল শব্দের আগমন ঘটেছে সেগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। আর তৎসম থেকে কিঞ্চিত পরিবর্তন হয়ে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হচ্ছে কি? অর্ধ তৎসম। তো এই কালের বিবর্তনে তারপরে হচ্ছে কি যে পরবর্তী ক্রমে যে ভাষা যেহেতু পরিবর্তনশীল সময়ের প্রেক্ষিতে, তো আমাদের পূর্বপুরুষরা করছে কি, এই ভাষাগুলো কালের বিবর্তনে কি হয়ে গেছে? ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে এই মস্তক থেকে হয়ে গেছে কি? মাথা। মস্তক থেকে হয়ে গেছে মাথা। হস্ত থেকে হয়ে গেছে কি? হাত। কর্ণ থেকে হয়ে গেছে পরবর্তীতে কান। পরবর্তীতে কি হয়েছে? কান। কর্ণ থেকে পরবর্তীতে হয়ে গেছে কি? পান। পরবর্তীতে কি হয়ে গেছে? পান হয়ে গেছে। এই চর্মকার পরবর্তীতে কি হয় নাই? পরিবর্তন হয় নাই। কামার পরিবর্তন হয় নাই। শ্রাদ্ধ কি হয় নাই? এগুলো এই জায়গাতে এসেই কি হয়ে গেছে? লক হয়ে গেছে। এগুলো পরিবর্তন হয় নাই। তো এখানকার মূল কনসেপ্টটা যেটা আমি বোঝাইতে চাচ্ছি এখানে, তো যে সকল শব্দগুলো তৎসম থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলোকে, বা সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলছি কি আমরা? আমরা তৎসম। তৎসম থেকে কিঞ্চিত পরিবর্তন যখন হলো তখন সেটা কি? অর্ধ তৎসম। আর এই অর্ধ তৎসম পরবর্তীতে কালের বিবর্তনে বা ধারা ক্রমে যে রূপটা লাভ করেছে সেটাকে বলা হচ্ছে তদ্ভব। সেটাকে কি বলা হচ্ছে? তদ্ভব। তো এই তদ্ভব শব্দের আরো একটি নাম রয়েছে যেটাকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দের আরেকটা নাম কি? খাঁটি বাংলা শব্দ। এখন এই যে আমাদের যে খাঁটি বাংলা শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, এই তৎ শব্দের অর্থ হচ্ছে তার। তৎ শব্দের অর্থ কি? তার। আর সম অর্থ হচ্ছে কি? সমান। সম অর্থ কি? সম অর্থ হচ্ছে সমান। সম অর্থ হচ্ছে সমান। তাহলে তৎসম শব্দের অর্থ কি? তার সমান। তৎসম শব্দের অর্থ তার সমান। এখন এই তার সমান বলতে কার সমান? সংস্কৃত সমান। আর অর্ধ তৎসম মানে কি? অর্ধেক তার সমান, মানে কিঞ্চিত পরিবর্তন হওয়ার কারণে সেটা অর্ধ তৎসম। আর তদ্ভব তার থেকে উদ্ভব, মানে সংস্কৃতর থেকে যে শব্দগুলো উদ্ভব হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি? তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ। এখন এই যে আমরা এখানে যে বিষয়টা দেখলাম, তাহলে যেগুলো সংস্কৃত থেকে সরাসরি আছে সেটা তৎসম, আর যেগুলো কিঞ্চিত পরিবর্তন হয়ে আসছে, কিন্তু যে সকল শব্দগুলো মানে অর্ধ তৎসম হয়ে তদ্ভব হয়ে গেছে সেই সকল অর্ধ তৎসম শব্দগুলোকে অর্ধ তৎসমের মধ্যে কাউন্ট করে না। কারণ কি? আমরা তাদের আপডেটেড ভার্সন গুলো পেয়ে গেছি, আমরা আপডেটেড ভার্সনটাই ব্যবহার করি। তাই যেইগুলো অর্ধ তৎসম হয়ে তদ্ভব হয়েছে সেইগুলোর অর্ধ তৎসম আর নেই বা বিলীন। আর এই যে যেইগুলো অর্ধ তৎসমতে এসেই থেমে আছে বা লক হয়ে আছে সেটাকে বলা হচ্ছে কি? আমাদের অর্ধ তৎসম শব্দ। এখন যদি আমরা বাংলা ভাষায় একটু তৎসম শব্দের কথা বলি, বাংলা ভাষায় আমরা ব্যবহার করা শব্দগুলোর মধ্যে 25% শব্দকে বলা হচ্ছে তৎসম শব্দ। 25% শব্দ কি? তৎসম শব্দ। আর 5% শব্দ ভাই অর্ধ তৎসম। আর তদ্ভব শব্দ 60%। তদ্ভব শব্দ কত শতাংশ? 60%। এই যে আমাদের বাংলা শব্দের উৎপত্তিগত দিক থেকে এই 3 প্রকার শব্দ ছাড়াও আরো 2 প্রকার শব্দ রয়েছে। এই 2 প্রকার শব্দ কি কি? ইউরোপে শিল্প বিপ্লবের ফলে, ইউরোপে কৃষি বিপ্লবের ফলে পরবর্তীতে শিল্প বিপ্লব হয়, এবং আপনারা জানেন যে স্টেফেন ইঞ্জিন আবিষ্কারের ফলে শিল্প বিপ্লব শুরু হয়। এখন অতিরিক্ত শিল্প পণ্য বিক্রি করার জন্য ইউরোপীয় দেশগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করে। তার ধারাবাহিকতায় ভাস্কো ডা গামা সর্বপ্রথম ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়। তো তার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষেও উপনিবেশিক শাসন ব্যবস্থা শুরু হয়। তারা বাণিজ্য করতে এসে শাসন করতে থাকে। শুধু এই যে তারা কি আমাদের শাসন করছে, শোষণ করছে, তারা আমাদের শালিমার,
মানে ময়ূর সিংহাসন নিয়ে গেছে, কোহিনূর নিয়ে গেছে, অর্থ সম্পদ সব নিয়ে গেছে। পারলে তারা তাজমহলটাও তুলে নিয়ে যেতে পারলে নিয়ে যেত। কিন্তু তারা কি শুধু নিয়েই গেছে, আমাদের বুক ভরা জ্বালাও দিয়ে গেছে। কেন জ্বালা? এই যে আপনার এখনই মনে হবে কেন জ্বালা। আমাদের বাংলা ভাষায় আরো একটি উৎপত্তিগত দিক থেকে শব্দ রয়েছে, সেটা হচ্ছে বিদেশি শব্দ, যে শব্দ 8%। যেখানে আমাদের ইংরেজি, ফার্সি, উর্দু, আরবি এই সকল শব্দগুলোর পাশাপাশি পর্তুগিজ, তুর্কি এই সকল শব্দগুলো আমাদের বাংলা ভাষায় বড় একটা অংশ জুড়ে স্থান করে নিয়েছে, যেটা বাংলা ভাষায় বিদেশি শব্দ কত শতাংশ? 8%। আর ভাই, আমাদের নিজের দেশের গর্ভের সামগ্রী দেশি শব্দ কত? কি শব্দ? দেশি শব্দ কত শতাংশ? 2%। তো আমরা উৎপত্তিগত দিক থেকে যে বাংলা শব্দের 5 প্রকার, এই 5 প্রকার শব্দ আমরা পেয়ে গেছি। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, যেটাকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। খাঁটি বাংলা শব্দ আর দেশি শব্দকে আমরা অনেকে এক মনে করি, কিন্তু এটি এক নয়। এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমরা এই প্রশ্নগুলো আসলে এবং ভুল করতে থাকি। আর হচ্ছে আমাদের বিদেশি শব্দ কত শতাংশ? 8%। আর দেশি শব্দ মাত্র কত শতাংশ? 2%। এখন আমাদের এখান থেকে প্রশ্ন হবে কোনটা? আমাদের এই শব্দগুলো দেওয়া থাকে, বলে বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা নবম দশম শ্রেণীর এসএসসি বোর্ড পরীক্ষাগুলোতে বলা হয় নিচের কোনটি তৎসম শব্দ, বা একটি শব্দ দেয়া থেকে বলা হয় এটা কোন ধরনের শব্দ। তো আমরা দেখবো তৎসম শব্দ কিভাবে আমরা চিনতে পারি। তৎসম শব্দ উৎপত্তিগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগের মধ্যে আমরা দেখবো প্রথমে তৎসম শব্দ। তৎসম শব্দ আমরা কিভাবে চিনতে পারি একটু এদিকে লক্ষ্য করেন। প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে কোন শব্দের মধ্যে যদি কি থাকে দীর্ঘ ই, দীর্ঘ রি এবং রেফ থাকলে সেটা সাধারণত তৎসম শব্দ হয়। সাধারণত কি হয় একটু ভালো করে এই সবগুলো একটু লক্ষ্য করবেন। কি বলা হচ্ছে এখানে? সাধারণত থাকলে তা সাধারণত তৎসম হয়, মানে সকল ক্ষেত্রে হবে না, সকল ক্ষেত্রে হবে না, এটাকে সাধারণত তৎসম শব্দ বলা হচ্ছে। তো আমরা যেমন দেখি এই যে ঈশ্বর তৎসম শব্দ, ঈশান তৎসম, উর্মি তৎসম, ঊর্ধ্ব তৎসম, ঋষি তৎসম। এইগুলো হচ্ছে কি বৃষ্টি তৎসম, কৃষ্টি তৎসম, বর্ণ তৎসম, তৃণ তৎসম, এই তৎসম শব্দ। তার পরবর্তীতে রুলসটা দেখেন, মূর্ধান্য, মূর্ধান্য স, ক্ষিউ, হয়ম, অনুস্বর, খণ্ডোক্ত, বিসর্গ এবং আরেকটা লিখতে পারেন জয়ে ইউ, আরেকটা কি জয়ে ইউ এবং বিসর্গ সন্ধিযুক্ত সকল শব্দই কি শব্দ? তৎসম শব্দ। মানে এইখানে এই বর্ণগুলো যদি কোনো শব্দের বানানে আপনি দেখেন এবং সেটা যদি শব্দের উৎপত্তিগত দিক থেকে শ্রেণীবিন্যাসের কোনো একটি প্রশ্ন জানতে চাওয়া হয়, আপনি দাগাবেন কি? তৎসম শব্দ। দাগাবেন কি? তৎসম শব্দ। যেমন দেখেন গণনা, বর্ণনা, তৃণ, বর্ষণ, কিষণ, কৃষক, তৃষ্ণা, তারপরে বৃক্ষ, লক্ষ্মী, লক্ষণ, পরীক্ষা, অংশ, বংশ, বিদ্যুৎ, মৎস্য, তারপরে দীক্ষা, যদুচ্ছা, উৎপন্ন, চিকিৎসা, দুস্থ, পরিষ্কার, আবির্ভাব, তারপরে মনক্ষুণ্ণ, ইতপূর্ব। এই যে এই সকল শব্দগুলো কি দেখছি আমরা? তৎসম শব্দ। তাহলে আমরা 2টা পয়েন্ট পেয়েছি তৎসম শব্দ আইডেন্টিফিকেশনের। তারপরে দেখেন আমরা আরো তৎসম শব্দ কিভাবে আইডেন্টিফাই করতে পারি। তৎসম উপসর্গযুক্ত সকল শব্দই কি শব্দ? তৎসম শব্দ। তৎসম উপসর্গযুক্ত সকল শব্দকে কি শব্দ বলা হচ্ছে? তৎসম শব্দ বলা হচ্ছে। আমাদের উপসর্গের ক্লাসে এই তৎসম শব্দের কনসেপ্ট গুলো নিয়ে আমাদের তৎসম উপসর্গ নিয়ে আলোচনা করা রয়েছে, যেখানে 20টি তৎসম উপসর্গ রয়েছে। এই 20টি তৎসম উপসর্গ যখন কোনো শব্দের সাথে যুক্ত থাকবে তখন সেটা কোন শব্দ হবে? তৎসম হবে। যেমন দেখেন এই যে হচ্ছে প্রহারের প্র, তারপরে উপহারের উপ, পরাজয়ের পরা পর, তারপর সম্মানের স, অপমানের অ, এগুলো কি শব্দ? সকল শব্দই তৎসম শব্দ। পরবর্তীতে যেটা দেখছি হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দই কি শব্দ? তৎসম শব্দ। যেমন দেখেন লক্ষ্মী, দুর্গা, পূজা, মন্দির, ব্রাহ্মণ, রাম, লক্ষণ, বিভীষণ, ধুতি, এগুলো কি শব্দ? সবগুলোই তৎসম শব্দ। পরবর্তীতে আমরা যে রুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী যে নিয়মটা, 10 দিক সম্পর্কিত সকল শব্দ। আমাদের দিক রয়েছে 10টি, এই 10টি দিক সম্পর্কিত সব শব্দগুলোকে কি বলা হচ্ছে? তৎসম শব্দ। 10টি দিকের দিকগুলো কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, ঊর্ধ্ব, অগ্নি, বায়ু, অর্ধ, ঊর্ধ্ব। এই যে এইগুলোকে বলা হচ্ছে কি? 10টা দিক। এই 10 দিক সম্পর্কিত সকল শব্দকে বলা হচ্ছে কি? তৎসম শব্দ। তারপরে বহুবচন সম্পর্কিত সকল শব্দই তৎসম শব্দ।
বহুবচন সম্পর্কিত সকল শব্দকে কি বলা হচ্ছে? তৎসম শব্দ বলা হচ্ছে। যেমন বিন্দু, গণ, বর্গ, মণ্ডলী, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়, এই সকল শব্দ অংশগুলো যদি কোনো শব্দের পরে যুক্ত হয়ে সেগুলোকে বহুবচন করতে বলে এবং বহুবচন করা হয়, তখন সেটা কি হবে? তৎসম শব্দ হবে। এবার দেখেন, আমরা যেমন সুধীবিন্দু, শিক্ষকগণ, মন্ত্রীবর্গ, সম্পাদক মণ্ডলী, পুস্তকাবলী, কবিতাগুচ্ছ, পদ্য, কুসুমদাম, কর, মণিকর, মেঘপুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, জলরাশি, কুসুম, নিশয়, এমনি ভাবে মেধা কুঞ্জ থেকে অনেক শব্দগুলোকে বলা হচ্ছে কি? তৎসম শব্দ। ভূমণ্ডল সম্পর্কিত সকল শব্দই কি? তৎসম শব্দ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সব শব্দগুলোকে বলা হচ্ছে কি? তৎসম শব্দ। এছাড়াও আমাদের পরীক্ষায় দেখা যায় তৎসম শব্দগুলো ও আমাদের আসে, অনেক সময় তৎসম শব্দগুলো আসে এবং এই তৎসম শব্দ আসতে দেখতে গিয়ে আমরা কি করি? অনেক সময় ভুল করি। তো আপনি মানে অধিকাংশ বাংলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল তৎসম শব্দ থেকে প্রশ্ন হয়ে থাকে সেইগুলোর বাংলা সম্ভারের একটি টনিক করেছিলাম। কি করেছিলাম? টনিক। টনিক বলছে, আমরা অনেকবার বলছি টনিক বলতে টেকনিককে টনিক বোঝাই। সো নো টেনশন, প্লিজ অ্যাটেনশন, শীত, গ্রীষ্ম, বর্ষা, টনিকেই ভরসা। তো এই তৎসম শব্দগুলো কি কি কিভাবে আমরা মনে রাখতে পারি? ফুল, ফল, বৃক্ষ, লতা, ধর্ম, কর্ম, লাভ, ক্ষতি, শয়ন, গমন, ভোজন, শক্তি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাত্র। তারপরে জয়, পরাজয়, সন্ধ্যার হস্ত, মুগ্ধে পোস্তের গৃহে, ভবনের বৃদ্ধ, কৃষ্ণের মস্তক, মনুষ্য, রাত্রিতে, ভক্তিতে, মুক্তি। এগুলো কি শব্দ? এগুলো সকল শব্দগুলোকে বলা হচ্ছে কি শব্দ? তৎসম শব্দ। এবার আমরা অর্ধ তৎসম শব্দ যদি আমরা মনে রাখি, অর্ধ তৎসম শব্দগুলো বাংলা ভাষায় খুবই কম, 5% শব্দ অর্ধ তৎসম শব্দ। কিন্তু আমরা অর্ধ তৎসম শব্দকে আমরা দেখবো না। আমাদের যে সকল শব্দ থেকে পরীক্ষায় বারবার বিগত বছর প্রশ্ন আসতে দেখা গেছে, সেই রকম কিছু তৎসম শব্দের উদাহরণ নিয়ে আমি এখানে একটি গল্প তৈরি করেছি। গল্পটা যদি একটু দেখেন, সেই অর্ধ তৎসম শব্দের টনিকটা। শ্রাদ্ধের নিমন্ত্রণে গিয়ে কি করছে? বৈষ্ঠাম এবং যজ্ঞী কেষ্ট চন্দ্রের গিন্নি, কি কার গিন্নি? চন্দ্রের এর গিন্নি জ্যোৎস্নাকে কুৎসিত বিলক্ষণ অবস্থায় দেখতে পেল। তার মানে এই হচ্ছে শ্রাদ্ধের নিমন্ত্রণ খেতে গিয়ে কে করছে? বৈষ্ঠাম এবং যজ্ঞী কেষ্ট ও কি করছে? চন্দ্রের এর গিন্নি জ্যোৎস্নাকে কুৎসিত বিলক্ষণ অবস্থায় দেখতে পেল। এখানে আমাদের এই যে হলুদ যে ইয়াগুলো দেওয়া আছে, শ্রাদ্ধ, নিমন্ত্রণ, বেষ্ট, যজ্ঞী, চন্দ্রের গিন্নি, জ্যোৎস্না, কুৎসিত, বিলক্ষণ, এই সকল শব্দগুলোকে বলা হচ্ছে কি? অর্ধ তৎসম শব্দ। তো এবার আমরা দেখতে পারি কিভাবে তদ্ভব শব্দগুলো আমরা মনে রাখতে পারি। তদ্ভব শব্দগুলো সবচেয়ে বাংলা ভাষায় বেশি তদ্ভব শব্দ। এখানে আমরা তৎসম এবং অর্ধ তৎসম শব্দগুলো এবং বিদেশি শব্দগুলো মনে রাখলেই তদ্ভব শব্দ আমাদের মনে রাখার দরকার পড়ে না। তারপরে আমরা তদ্ভব শব্দের অধিকাংশ কিছু শব্দ যেগুলো আমরা বিভিন্ন পরীক্ষায় দেখি, সেগুলো আমরা যদি একটু এখানে দেখি তাহলে আমরা বলতে পারবো যে কোনগুলো তদ্ভব শব্দ। যেমন চাঁদের মা সাজের বেলায় সাপের মাথায় হাত বোলাই, চাঁদের মা সাজের বেলায় সাপের মাথায় হাত বোলাই, কাঠের কানে ঘি ঢেলে চামার কামার পায়ে হেঁটে যায়। এখন এখানে বিষয়টা একটু লক্ষ্য করেন, এই যে চাঁদ, মা, সাজ, সাপ, মাথা, হাত, কাঠ, ঠিক আছে, তারপরে কান, ঘি, এই যে চামার এবং কামার আমরা এটাকে অর্ধ তৎসম শব্দের মধ্যে দেখছিলাম না শব্দ বিশ্লেষণ বা উৎপত্তির সময়। তো এইটা কিন্তু অর্ধ তৎসম শব্দ হয় এবং আধুনিক ব্যাকরণবিদরা এটাকে এবং বিভিন্ন প্রতিযোগিতা, পিএসসি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে দেখা গেছে এগুলো অ্যান্সার অধিকাংশ ক্ষেত্রে তদ্ভবের মধ্যে দিয়েছে, তাই আমি এখানে তদ্ভবের মধ্যেও লিখে দিয়েছি। তো এটা চামার, কামার, পা, এগুলো কি শব্দ? এগুলো তদ্ভব শব্দ। এছাড়াও আমাদের বাংলা ভাষায় দেশি শব্দ রয়েছে কত শতাংশ? বলছিলাম 2%। দেশি শব্দ কত শতাংশ? 2%। দেশি শব্দগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে? এবং মানে দেখা যায় বাংলা ভাষার বিভিন্ন বইগুলো ঘেটে বা বাজারের যতগুলো বই আছে এখানে 40, 45 বা 50 থেকে 50টার মতো দেশি শব্দ পাওয়া যায়। তার মধ্যে অধিকাংশবার পরীক্ষায় আসা এবং খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মনে করা হয়েছে যে শব্দগুলোকে, সেইগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি একটা গল্পের মধ্য দিয়ে। গল্পটা কি আমরা যদি একটু বলি, ডাগর ছেলে মেয়ে মাথা ন্যাড়া করে, ধুতি টোপর পরে, লাঠি ঝাঁটা
লাঠি ঝাঁটা ঢাক ঢোল পিটিয়ে, লাঠি ঝাঁটা ঢাক ঢোল পিটিয়ে, ডিঙ্গি নৌকাতে চড়ে, কুড়ি গাড়ি ডাব তেঁতুল ঝিঙ্গা নিয়ে গঞ্জে যায়। ঝিঙ্গা নিয়ে কি করে? গঞ্জে যায়। তাহলে ছেলে মেয়েরা কি করে? আমরা প্রথমে দেখলাম ডাগর ডাগর ছেলে মেয়ে মাথা ন্যাড়া করে, ধুতি টোপর পরে, লাঠি ঝাঁটা ঢাক ঢোল পিটিয়ে, ডিঙ্গি নৌকায় চড়ে, কুড়ি গাড়ি ডাব তেঁতুল ঝিঙ্গা নিয়ে গঞ্জে যায়। ওদিকে ঘরের কোণে চুলার পাশে বসে, ঘরের কোণে চুলার পাশে বসে কি করছে? ঘরের কোণে খুকো খুকি ঘরের কোণে চুলার পাশে বসে খোপার চুল ছেড়ে দিয়ে ঢেকির চাউল কুলাই ঝাড়ে। যেমন দেখেন, ওদিকে ঘরের কোণে চুলার পাশে খুকো খুকিরা খোপার চুল ছেড়ে দিয়ে ঢেকির চাউল কি করছে? কুলাই ঝাড়ে। এই যে আমরা এখানে যে সকল শব্দগুলো দেখেছি, যে ডাগর, ন্যাড়া, তারপরে ধুতি টোপর, লাঠি ঝাঁটা ঢাক ঢোল ডিঙ্গি নৌকা, তারপরে কুড়ি গাড়ি ডাব তেঁতুল ঝিঙ্গা গঞ্জ খুকা খুকি কুলা চাউল ঢেকি চুল খোপা ঘর চুলা, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে দেশি শব্দ। এগুলো আমাদের দেশি শব্দ। দেশি শব্দটা আমরা এভাবে চাইলে খুব সহজে মনে রাখতে পারি। আপনারা যেভাবে পারেন যে সেইভাবে মনে রাখার চেষ্টা করেন। এখন আমাদের এই যে পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে আমাদের বিদেশি শব্দ। এই বিদেশি শব্দগুলোর মধ্যে আমাদের আরবি শব্দ আছে, আরবি ফার্সি শব্দ আছে, এবং আমাদের পর্তুগিজ শব্দ আছে, ইংরেজি শব্দ আছে। তো আমরা যেটা দেখবো সেটা একটু দেখেন, আরবি শব্দের আরবি বিবিধ শব্দগুলোর টনিক। আরবি বিবিধ শব্দগুলো কি? আরবির কিছু শব্দগুলোর টনিক। আরবি শব্দগুলো কি? মৌসুমী নামক একটি মেয়ে, সে কি করেছে? লেবুর শরবত খেয়ে আতর মেখে কায়দা করে আকবরের জলসা ঘরে জৌলুই দেখাচ্ছে। মৌসুমী কি করছে? মৌসুমী হচ্ছে কি, যে লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কায়দা করে আকবরের জালসা ঘরে জৌলুই দেখাচ্ছে। তো এই আকবরের জালসা ঘরে জৌলুই দেখতে গেছে ওই পাড়ারই দুইটা ছেলে। তাদের নাম কি? এলাকার জামিল এবং নাজিম মৌসুমীর দিকে মানে জালসা দেখতে গিয়ে কি করছে? জলসা দেখতে গিয়ে কি করছে? গভীর নজর দিয়েছে। গভীর নজর দিলে মৌসুমী তাদের কি করছে? ইশারায় ডেকে আদর করে কি খাওয়াইছে? হালুয়া খাওয়াইছে। আদর করে কি খাওয়াইছে? হালুয়া খাওয়ান, এবং বলেন, শয়তান মুসাফিরের দল, শয়তান মুসাফিরের দল, ইজ্জতে হাত দিবি না। কি দিবি না? ইজ্জতে হাত দিবি না, কারণ আমি গরিব কিন্তু কি নাই খারাপ নয়, আমি গরিব কিন্তু কি না খারাপ না। ওই যে বাংলা সিনেমার মতো ঘটনা। তো দেখেন, এই যে আমাদের এই গল্পের মধ্যে থেকে আমরা যেটা মনে রাখতে পারি সেটা কি? সেটা মৌসুমী, লেবু শরবত, আতর, কায়দা, আকবর, জালসা, তারপরে এই যে জৌলুস, তারপরে হচ্ছে জামিল, নাজিম, তারপর নজর, তারপরে হচ্ছে ইশারায়, আদর, হালুয়া, শয়তান, মুসাফির, ইজ্জত, গরিব। ঠিক আছে? এই যে এই শব্দগুলো আমাদের, আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি দেখেন পরীক্ষাগুলোর, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলেন বা চাকরির পরীক্ষায়, কতবার আসছে এই শব্দগুলোর থেকে প্রশ্ন? অনেকবার আসছে। তাই আপনি চাইলে এইভাবে মনে রাখতে পারেন আরবি বিবিধ শব্দের টনিক গুলো। এবং হচ্ছে কি, যে আমাদের ফার্সি শব্দের টনিক। ফার্সি শব্দের টনিক কি? এই ধর্ম সংক্রান্ত, ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দের টনিকটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি, একদা ফেরেশতা পায়গম্বরকে বেহেশত এবং দোজখ দেখালেন। একদা ফেরেশতা পায়গম্বরকে কি বেহেশত এবং দোজখ দেখালেন। এতে পায়গম্বর ভাবলেন, নামাজ রোজা করে গুনাহ থেকে দূরে থাকলে খোদাকে পাওয়া সম্ভব। খোদাকে কি পাওয়া সম্ভব? খোদাকে পাওয়া সম্ভব। যেমন এই যে আমাদের একদা ফেরেশতা পায়গম্বরকে বেহেশত এবং দোজখ দেখালেন, এবং এতে পায়গম্বর ভাবলেন, নামাজ রোজা করে গুনাহ থেকে দূরে থাকলে খোদাকে পাওয়া সম্ভব। এই যে ফেরেশতা, পয়গম্বর, বেহেশত, দোজখ, নামাজ, রোজা, গুনাহ, খোদা, এগুলো কি শব্দ? এগুলো আমাদের ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দের টনিক। এগুলো ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দ। এবং ফার্সি শব্দের ক্ষেত্রে অনেকবার দেখা গেছে যে মানে ইন্ডিকেট করে প্রশ্ন হয়। ইন্ডিকেট করে প্রশ্ন কি? যে বলে যে ফার্সি নিচের কোনটি ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দ, নিচের কোনটি ফার্সি প্রশাসনিক শব্দ, এইভাবে প্রশ্ন হতে দেখা যায়। তো আমরা পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে ফার্সি প্রশাসনিক বা সংস্কৃত শব্দের টনিক, মানে সাংস্কৃতিক শব্দগুলোর টনিক, প্রশাসনিক ভাবে বা সংস্কৃতের কাজে। যেমন আমরা বলতে পারি, কার চশমা বাদশাহ বেগম, কার চশমা বাদশাহ বেগম দোকানে দফতরে, দস্তখে নালিশ তারিখ বান্দাসে মেথর, দরবারেতে জবান বন্দি, এই তোষক নিয়ে জব্দ।
রসদ আর দৌলত হলো খাঁটি ফার্সি শব্দ। এখন ঘটনাটা ঘটছে কি, ঘটনাটা ঘটছে উজির মশাইয়ের দরবারে একটা বিচার এসেছে। তো বিচারটা কি নিয়ে, চশমা টশমা নিয়ে হয়তো বিচার। তো এখন এই বিচারটা নিয়ে যখন আসছে তখন উজির মশাই বলে, কার চশমা বাদশাহ বেগম, কার চশমা বাদশাহ বেগম। বাদশাহ বেগমকে জিজ্ঞেস করছে যে চশমাটা কার। এখন এই কার দিয়ে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কারখানা। কার দিয়ে মনে রাখবো কি, কারখানা। এই কারখানা কি শব্দ, ফার্সি শব্দ। তারপরে চশমা, বাদশাহ, এই যে বেগুন, এগুলো কি শব্দ, সব এগুলো সব হচ্ছে ফার্সি শব্দ। তারপরে দোকানে, দফতরে, দস্তকে, নালিশ, দোকান, দফতর, দস্তক, এগুলো ফার্সি শব্দ। তারিখ, বান্দা, মেথর, তারিখ কি, বান্দা, মেথর। দরবারেতে জবানবন্দি দিয়েছে, কিসের দরবার বিচারে জবানবন্দি দিয়েছে, এবং তোষক নিয়ে জব্দ। তোষক মানে কি, তার যে জবানবন্দি লিখরি, সেই লিখরি কি করেছে, জব্দ করা হয়েছে। রসদ আর দৌলত খাঁটি ফার্সি শব্দ। রসদ এবং দৌলত কি, খাঁটি ফার্সি শব্দ। এখন দেখেন এছাড়াও আমাদের ফার্সি শব্দগুলোর আরো কিভাবে মনে রাখতে পারি, সাংস্কৃতিক। বদমাশ, জিন্দা আদমি, জানোয়ার। বদমাশ, জিন্দা আদমি, জানোয়ার, গালি না প্লিজ। তো বদমাশ, জিন্দা আদমি, জানোয়ার আমদানি রপ্তানির নমুনা দেখিয়ে হাঙ্গামা শুরু করেছে। আমদানি রপ্তানির নমুনা দেখিয়ে কি শুরু করেছে, হাঙ্গামা শুরু করেছে। বদমাশ, জিন্দা আদমি, জানোয়ার, আমদানি রফতানি, হাঙ্গামা, এগুলো কি শব্দ, ফার্সি শব্দ। এগুলো কি শব্দ দেখছি আমরা, ফার্সি শব্দ। পরবর্তীতে আমাদের ফার্সি শব্দ সম্পর্কে যদি আরো আমরা দেখি উৎপত্তিগত দিক থেকে, পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দগুলো কি কি উৎপত্তিগত দিক থেকে? পর্তুগিজ শব্দের গল্প আমরা যদি একটি গল্প বলি, গল্পটা হচ্ছে কি যে মেয়েদের মেসে, মেয়েদের কি, মেয়েদের মেস। এই মেয়েদের মেসে হচ্ছে কি যে তারা থাকে, এবং একদিন এক বান্ধবী কি করছে কি, বান্ধবী গোসলে যাবে, তার আরেক বান্ধবীকে বলছে, আরেক বান্ধবীকে কি বলছে, কামরার চাবি নিয়ে, কামরার চাবি নিয়ে, কামরা মানে ঘর, কামরার চাবি নিয়ে তোয়ালি, সাবান এবং বালতি আমাকে দাও, তোয়ালি, সাবান এবং বালতি দাও। তো পরবর্তীতে বালতি টালতি দেওয়ার পরে আবার কি বলে, যে বারান্দার জানালার গারদ থেকে ইস্তারি করে কাতান কামিজ দাও। বারান্দার জানালার গারদ থেকে ইস্ত্রি করা কাতান কামিজ আমাকে দাও। এখন তো বান্ধবী কাতান কামিজ আনতে গিয়ে বলে যে কামিজে তো বোতাম নাই, কামিজে কি নাই, বোতাম নাই। এখন বোতাম নাই তো কি করে কামিজ, বোতাম বা ফিতা কিছুই নাই, কামিজটা তুমি পরে আটকাবে কিভাবে? তখন বান্ধবী বলে, বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো। বোতাম ফিতা না থাকলে কি দিয়ে আটকাবো বলে, আলপিন দিয়ে আটকাবো। তো এইটার মধ্য দিয়ে আমরা এখানে কতগুলো ফার্সি শব্দ দেখেছি দেখেন, জানালা, গারদ, ইস্তারি, কাতান, বালতি, সাবান, তোয়ালে, চাবি, কামরা, ফিতা, বোতাম, আলপিন, আটকাবো, এগুলো কি শব্দ, আটক শব্দগুলো কি শব্দ, পর্তুগিজ শব্দ। এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। এরপরে দেখেন এই যে এই ম্যাচে, যেহেতু ম্যাচটা ছিল খ্রিস্টানদের মেয়েদের ম্যাচ, তো এই ম্যাচের হচ্ছে একটা গির্জা ছিল, সেই গির্জার প্রধানকে কি বলা হয়, পাদ্রী। আর এই যে যে গির্জা, এই গির্জা শব্দটাও কি শব্দ, পর্তুগিজ শব্দ। গির্জা শব্দটাও কি পর্তুগিজ শব্দ। এই গির্জার প্রধান হচ্ছে পাদ্রী। তো এই পাদ্রীও কি শব্দ, পাদ্রীও পর্তুগিজ শব্দ। তো এই পাদ্রী কি কি খায়, পাদ্রী আতা, আনারস, পেয়ারা, পেঁপে, পাউরুটি, কাবাব, আচার খেয়ে গির্জায় গিয়ে কি করছেন, যিশুকে ভক্তি জানাই। তো এই যে যিশুকে ভক্তি জানাই, এখন দেখেন এই যে আতা মানে আতা ফল বলি না আমরা, আতা ফল, আনারস, পেয়ারা, পেঁপে, পাউরুটি, কাবাব, আচার, গির্জা, এগুলো হচ্ছে সবগুলোই কি শব্দ, পর্তুগিজ শব্দ। তো এখানে একটা মিস্ত্রিও থাকে, কি থাকে, এই মেসে একটা মিস্ত্রি থাকে। এখন এই মিস্ত্রি করছে কি, তাহলে এই মিস্ত্রি শব্দ কি শব্দ, পর্তুগিজ শব্দ। মিস্ত্রি কি শব্দ, পর্তুগিজ শব্দ। আমাদের এখানে গির্জা বানানটা ভুল হয়েছে, আমাদের এখানে গির্জা বানানটা হবে বিদেশি শব্দ রস্বই দিয়ে, গির্জা। তো দেখেন এই মিস্ত্রিও হচ্ছে কি শব্দ, আমাদের পর্তুগিজ শব্দ। মিস্ত্রি কি করছে কি, যে সাগু এবং সালসা, সাগু এবং কি খেয়েছে, সালসা খেয়ে মাস্তলে আলকাতরা লাগাচ্ছে। মাস্তল কোনটা, জাহাজের যে মাস্তল থাকে না, সেটাকে মাস্তল বলা হয়, বড় যেটাতে দিয়া। তো এখন এই যে সাগু এবং সালসা খেয়ে মাস্তলে কি লাগাচ্ছে, আলকাতরা লাগাচ্ছে। সাগু, সালসা, মাস্তল, আলকাতরা, এগুলো হচ্ছে কি শব্দ,
আমাদের পর্তুগিজ শব্দ। তো আমরা পর্তুগিজ শব্দগুলো এভাবে মনে রাখি এবং খুব গুরুত্বপূর্ণ বিদেশি শব্দগুলোর মধ্যে পর্তুগিজ শব্দ। পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাঞ্জাবি শব্দ। বাংলা ভাষায় পাঞ্জাবি শব্দগুলোর মধ্যে আমরা মনে রাখতে পারি কি, পাঞ্জাবির চাহিদা শিখদের বেশি। পাঞ্জাবির চাহিদা কাদের বেশি? শিখদের বেশি। এখানে পাঞ্জাবি, চাহিদা এবং শিখ, এই তিনটা শব্দ হচ্ছে আমাদের পাঞ্জাবি শব্দ। এই তিনটা শব্দ কি? পাঞ্জাবি শব্দ। এখন যদি আমরা মনে রাখি তুর্কি শব্দের টনিক, তুর্কি শব্দের টনিকটা ঘটনাটা ঘটছিল কি, একটা বাড়িতে চাকর কি করছে, চাকু এবং কাঁচি ও তোপ, চাকু এবং কাঁচি এবং তোপ দিয়ে, এই তোপটাও কি, চাকু, কাঁচি এবং তোপ দিয়ে বাবা ও দারোগাকে হত্যা করে বাহাদুরের বেশে চাকরানীকে নিয়ে চম্পট, চাকরানীকে নিয়ে কি করছে? চম্পট দিয়েছে। তো এই যে চাকর কি করছে, চাকু, কাঁচি এবং তোপ, চাকু, কাঁচি এবং তোপ দিয়ে বাবা এবং দারোগাকে কি করেছে? হত্যা করে বাহাদুরের বেশে চাকরানীকে নিয়ে চম্পট। তো এখানে চাকর, চাকু, কাঁচি, বাবা, দারোগা, বাহাদুর, এই যে চাকরানী, চম্পট, এগুলো কি শব্দ? তুর্কি শব্দ। এগুলো হচ্ছে তুর্কি শব্দ। চীনা শব্দগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমাদের দেখবো সেটা হচ্ছে কি, চা, চিনি, লিচি, ইস্পান মানে সম্পান, গুলচি, সিন্দুর, তুফান, এগুলো শব্দগুলো কি শব্দ? চীনা শব্দ। সিন্দুর এবং তুফান কিন্তু চীনা শব্দ, চীনা শব্দ। এবার দেখেন জাপানি শব্দগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে? জাপানি শব্দগুলো মনে রাখতে পারি ক্যারেট, জুডো, হাসনা, হেনা, ফুল। ক্যারেট, জুডো, হাসনা, হেনা, ফুল কেনার জন্য, ক্যারেট এবং জুডো কি করছে? হাসনা, হেনা, ফুল কেনার জন্য রিক্সায় করে প্যাগোডার পাশে দিয়ে, রিক্সায় করে প্যাগোডার পাশে গিয়ে হারিকিরিতে সুনামি আক্রান্ত হলো। হারিকিরিতে গিয়ে কি করছে? সুনামি আক্রান্ত হয়ে গেছে ফুল কিনতে গিয়ে। তো আমরা এখানে যে বিষয় শব্দগুলো দেখলাম সেটা হচ্ছে কি, এই যে ক্যারেট, জুডো, হাসনা, হেনা, প্যাগোডা, রিক্সা, হারিকিরি, সুনামি, এগুলো কি শব্দ? জাপানিজ শব্দ। রিক্সা শব্দটা তো অনেকবার আসছে, জাপানিজ শব্দ, নিচের কোনটি শব্দ। এখন আমরা আরো কিছু বিভেদ শব্দগুলোর মানে জানবো, যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে দেখা গেছে বিগত বছরে। মেক্সিকান শব্দ হচ্ছে চকলেট। মেক্সিকান শব্দ কি? চকলেট। তো মেক্সিকানদের চকলেট এবং স্প্যানিশদের তামাক পাওয়া যায় না বলে। তো স্প্যানিশ শব্দ কি? তামাক। স্প্যানিশ শব্দ কি? তামাক। স্প্যানিশ শব্দ তামাক পাওয়া যায় না বলে এই যে বার্মির লুঙ্গি, ফুঙ্গি, জামা, ঘাগরা, লামা পরে পেরু থেকে কুইনাইন কিনে, পেরু থেকে কি কিনেছে? কুইনাইন কিনে গুজরাটে এসে খদ্দের হাটে এ জয়ন্তীর উৎসবে হরতাল ডাকলো। এখন এই যে গুজরাটে এসে কি করছে? খদ্দের, জয়ন্তী, হরতাল, এগুলো কি শব্দ? এগুলো সব গুজরাটি শব্দ। এছাড়াও তাসের যে নামগুলো আছে, তাস, টেক্কা, হরতন, রুইতন, ইস্কাপন, এগুলো সবগুলো কি শব্দ? কিন্তু এগুলো সব হচ্ছে গুজরাটি শব্দ। এগুলো কি শব্দ? গুজরাটি শব্দ। চকলেট, মেক্সিকান, তামাক, স্প্যানিশ, লুঙ্গি, ফুঙ্গি, জামা, লামা, ঘাগরা, এগুলো কি শব্দ? বার্মা শব্দ, বার্মা শব্দ। তারপরে হচ্ছে কি যে আমাদের তারপরে যেটা দেখছি হচ্ছে কি যে কুইনাইন শব্দটা হচ্ছে কি পেরুর শব্দ কুইনাইন। গুজরাটের শব্দ কি বলছি? খদ্দের, হরতাল, জয়ন্তী, এছাড়াও বললাম টেক্কা, হরতন, রুইতন, ইস্কাপন, হরতন, রুইতন এবং কি ইস্কাপন। তো পরবর্তীতে আমরা আরো যদি কিছু শব্দগুলো যদি দেখি, যেমন ফরাসি শব্দ, ফরাসি মানে ফ্রান্স, ফ্রান্সের শব্দগুলো যদি আমরা মনে রাখি তাহলে কি এভাবে মনে রাখতে পারি? ফরাসি, ফরাসি শব্দ, ফরাসি শব্দ। তো এই ফরাসি শব্দগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে? মনে রাখতে পারি, একদিন আমি আমার চাচু আমাকে বলছিল যে তোমাকে নিয়ে আমি কি করবো, রেস্টুরেন্টে যাব। তো কাকু আমাকে জিজ্ঞেস করে কই তুমি, তখন আমি বলি কাকু আমি রেডি। আমি কি? আমি রেডি। এই কাকু আমি রেডি দিয়ে আমরা ফরাসি শব্দগুলো মনে রাখতে পারি কিভাবে? মনে রাখতে পারি কাকুতে কার্তুজ, কাতে কি? এই প্রথমের কাতে হচ্ছে কার্তুজ, কার্তুজ, প্রথমের কাতে কি? কার্তুজ। তারপরে দেখেন কতে কয়রস্যুতে হচ্ছে কি? কুপন, কয়রস্যুতে কি? কুপন। তারপরে হচ্ছে এই যে রেতে রেস্তোরাঁ, রেতে কি? রেস্তোরাঁ, রেস্তোরাঁ, ডিপো। তো আমরা যেটা দেখলাম কার্তুজ, কুপন, রেস্তোরাঁ, ডিপো, এগুলো কি শব্দ? এগুলো ফরাসি শব্দ। এগুলো কি শব্দ? ফরাসি শব্দ। এছাড়াও আমাদের আরো ইংরেজি শব্দ থাকে এবং অনেক শব্দ মনে রাখবেন। এই মা কি শব্দ? মা হচ্ছে তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ হচ্ছে কি আমাদের মা। আর বাবা কি শব্দ? বাবা হচ্ছে তুর্কি শব্দ, বাবা
তুর্কি শব্দ। এছাড়াও মুসলিমদের যত আত্মীয় আছে, মুসলিমদের যত আত্মীয়তা রয়েছে সবগুলো হচ্ছে হিন্দি। সবগুলো কি হিন্দি। যেমন চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, ফুফু ফুফা, এগুলো সবগুলো কি শব্দ আমরা দেখছি? হিন্দি শব্দ। সবগুলো হচ্ছে হিন্দি শব্দ। মা তদ্ভব শব্দ, বাবা তুর্কি শব্দ, মুসলিমদের যত আত্মীয়তা শব্দ রয়েছে সেগুলো কি শব্দ? হিন্দি শব্দ। এছাড়াও আমাদের ইংরেজি শব্দ থেকে প্রশ্ন থাকতে পারে। ইংরেজি শব্দের প্রশ্নগুলো কিভাবে হতে পারে? প্রশ্ন থাকে জাদ্রিল কোন শব্দ, অনেকবার আসছে, লেফটেন্যান্ট, কর্নেল, গভর্নর, মাস্টার, ডাস্টার, বোর্ড, এগুলো ইংরেজি শব্দগুলো আমরা সহজে বুঝতে পারি এবং পারি। এছাড়াও আমাদের ইতালি শব্দগুলো রয়েছে। ইতালি শব্দগুলো যেমন মাল্টা, তারপরে আমাদের শব্দ রয়েছে হচ্ছে কি যে ফ্যাসিস্ট, ইতালিয়ান শব্দ। ফ্যাসিস্ট কিন্তু কি ইতালিয়ান শব্দ। ফ্যাসিস্ট ইতালিয়ান শব্দ, মাল্টা ইতালিয়ান শব্দ। তারপরে হচ্ছে এছাড়াও আমাদের হচ্ছে কি যে নাৎসি, জার্মান শব্দ নাৎসি, ঠিক আছে, এগুলো হচ্ছে জার্মান শব্দ। তারপরে কুচ্চা বা কুত্তা, কুত্তা, কুচ্ছা, বনি, বাচ্চা, এগুলো কি শব্দ? হিন্দি শব্দ। এগুলো আমাদের হিন্দি শব্দের মধ্যে পড়ে। এছাড়াও আমাদের জোর কলম কিছু শব্দ রয়েছে বা জোর শব্দগুলো রয়েছে, যেখানে দেখা যাচ্ছে তৎসম, বিদেশি, তদ্ভব, এই সকল দ্বিত্ব শব্দ যুগে থাকে। আজকের ক্লাসে আমরা যে বাংলা শব্দের উৎপত্তিগত বা উৎসগত দিক থেকে যে শব্দের শ্রেণী বিভাগগুলো দেখলাম, এই শ্রেণী বিভাগগুলোর আমাদের ক্লাস পিডিএফ এবং আমার বাংলা সম্ভারের লেকচারশিট পিডিএফ ডেসক্রিপশনের গুগল ডক্স এর লিঙ্কে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের বাংলা সম্ভারকে শেয়ার, সাবস্ক্রাইব এবং বাংলা সম্ভারের ফেসবুক পেজ লাইক করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।